নমস্কার, আমি সুদীপ চক্রবর্তী লাইফ প্লাস ম্যাগাজিনের তরফ থেকে বলছি। আজকে আমরা একটা বিশেষ ভিডিও ক্যাপসুল নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের আজকের ভিজিটার হচ্ছেন অনুপম দাসের সঙ্গে আলাপ করিয়ে দিই। উনি একজন সিনেমাটোগ্রাফার, মালদার ছেলে, কলকাতায় এসে দারুণ কাজ করছেন। আমরা আজকে জানতে চাইব ওনাদের জার্নিটা, যে উনি ফটোগ্রাফার হিসেবে স্টার্ট করেছেন, সিনেমাটোগ্রাফিতে এসেছেন, উনি কীভাবে জার্নিটা করেছেন, তার স্ট্রাগলটা আমরা ওনার কাছে জানতে চাইবো। আচ্ছা অনুপম, তোমার যে এই বিষয়ে আগ্রহটা, এটা মানে কবে থেকে তুমি এটা অনুভব করলে? কবে থেকে বলতে, ক্লাস 11 যখন জন্মদিনের মায়ের কাছে বলি যে একটা ক্যামেরা কিনে দাও, তখন একটা ক্যাননের ছোট্ট একটা মডেল, বেসিক মডেল কিনে দেয়। তো তখন টুকটাক ছবি তুলতাম, রাস্তায় বেরিয়ে ছবি তুলতাম, আমাদের বাড়ির পাশে বাজার, সেই বাজারে কিছু ছবি তুলতাম। তো তারপর সেখান থেকে দেখি বিভিন্ন মানে বন্ধুরা মানে ফেসবুকে অ্যাওয়ার্ড পায়, বিভিন্ন ফেসবুক পেজ থেকে। তাই জিজ্ঞেস করি এরকম কিভাবে পাস, তো বললো কিভাবে পাই আর কি। তারপর বেশি কিছু হয়নি আর কি, খুব একটা। তারপর আমি যখন 12 দিলাম, 12 দেওয়ার পর আমি ভর্তি জার্নালিজম নিয়ে, হ্যাঁ, আচ্ছা, গোল কলেজ আমাদের ওখানকার। তো সেখানে ফটোগ্রাফি রিলেটেড ছিল আর কি। আচ্ছা, তো ওখানে ভর্তি হওয়ার পর ফটোগ্রাফি কম্পিটিশন হয়, এক্সিবিশন হয়, বাইরে থেকে লোক আসে, আমার ফটোগ্রাফি সেখানে সেল হয়। তারপর আমরা বোলপুরে একদিন ঘুরতে গিয়েছিলাম, সেখানে ফটোগ্রাফি করি। তো সেই ফটোগুলো মানুষ ভালোবাসা দেয়, ফেসবুকে বিভিন্ন রকম পেজ থেকে অ্যাওয়ার্ড আসতে থাকে। তারপর আমি ভাবি যে এটা নিয়ে এগোনো যায় হয়তো বা, যে দেখা যাক কি হয়। তারপর আমি সার্চ করতে থাকি যে কি ব্যাপার। তো আমার বাড়ির পাশে একজন আছে অল্পদীপ দা, সে খুব ভিডিওগ্রাফির কাজ করে। তো আমি দেখি যে লেখা থাকে সবসময়, মানে সিনেমাটোগ্রাফি টার্মটার সঙ্গে জানতামই না আমি একদম। তো তার যখন ভিডিও দেখি, এটাকে সিনেমাটোগ্রাফি বা অল্পদীপ সাহারি, এটা কি, তখন গুগলে সার্চ করেছি হোয়াট ইজ সিনেমাটোগ্রাফি। তখন আমি সার্চ করে দেখি যে এই ব্যাপার, সিনেমাটোগ্রাফি, ভিডিওগ্রাফি বেসড অন সিনেমা। তো সেটা নিয়ে আমি সার্চ করি কলকাতার কোথায় কোথায় শেখানো হয়, বা এটা অনেক যাওয়ার জন্য গেছে। বাইরে থেকে সবসময় জানতে মানে বাইরে থেকে বলতো যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বা বাড়িতে যেহেতু আমার ব্যাকবোন বলে কেউ নেই পরিবারের মধ্যে, যে কেউ আমাকে শিখিয়ে দিবে বা কারোর সোর্সে যাবো আর কি। সবাই চাকরি নিয়ে ব্যস্ত আর কি, কেউ প্রাইভেট, কেউ গভর্নমেন্ট। তো সেখান থেকেই কলকাতায় আসা। বাড়ির কথা যখন এলো, তাহলে কি তোমার ফ্যামিলি একটু জেনে নি। তোমার ফ্যামিলিতে মানে সব তোমার নিকটজন কারা আছে? বাবা, তোমার মানে নিউক্লিয়ার ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলি না, তাই তো? আর প্রথম দিকে তারা এই ব্যাপারটা অতটা সাপোর্ট। আচ্ছা, তা এখন সিচুয়েশনটা কি? এখন সিচুয়েশন বলতে পারবো, আমি তো যেটা করছিলাম, আমি 1 বছর কোর্স করেছি। কোর্স করার পর আমি ফ্রিল্যান্সিং করছিলাম, বেশ কিছু শর্ট ফিল্মে কাজ করছিলাম। তারপর অভিষেক গাঙ্গুলির সাথে যোগাযোগ হয়। এটা তো কলকাতায়, তুমি ওইখানে মানে কাজ কিছু করেছো না? এখানে এসে না, মালদাতে কোনো কাজ করিনি, কলকাতায় শিখে তারপর ওখানে গিয়ে একটা কাজ করেছি। মানে স্বপ্নটা তৈরি হয়েছে। ওই স্বপ্নটা পূরণ করার জন্য কলকাতায় আসা। আচ্ছা, এটা কতদিন আগে, মানে কতদিন তুমি? 2 বছর ধরে আছো, মানে জাস্ট 2 বছরের মধ্যে তুমি একটা এখনকার যে জায়গাটা পৌঁছেছো 2 বছরের মধ্যে। মালদা টাউনটাকে তুমি এখন মিস করো নিজের শহর? হ্যাঁ, সত্যি সে তো মিস করি, কারণ আগে বিশেষ করে, এখন তো আমার আবার নতুন একটা গ্রাজুয়েশন করছি মাল্টিমিডিয়ার উপরে। আগে যেটা হতো যে সপ্তাহে একবার করে 2 সপ্তাহ পর যেতাম মালদাতে, 1 সপ্তাহ থাকতাম, আবার আসতাম। তো এখন তো মানে পুজোর আগে যাওয়ার মানে কথাই নাই, প্রতিদিন কলেজ থাকে। তো যখন যাই তখন হয়তো 1 সপ্তাহ থাকি, তখন আসতে আর ইচ্ছা করে না আর কি, কারণ জানি গেলে আবার কবে আসো তার ঠিক নেই আর কি। আর বাড়িতে গেলে বাড়ির যে আদর যত্ন আর কি, সকালে ঘুম থেকে উঠতে চা হাতে চলে আসে, তারপর আবার ব্রেকফাস্ট চলে আসে, তারপর দুপুরে খাওয়ার আগে একটা মায়ের বকুনি দেয় যে স্নান করিস এখন, এই করিস এখন। তখন ওখানে আগে বিরক্ত লাগতো, এখন ভালো লাগে। এখানে এসে ওটা মিস করি। এখন হয়তো ঘুম থেকে যখন ফ্রি টাইম থাকে, শুনলি বা ঘুম থেকে উঠলাম হয়তো 11টার সময়, কেউ বলার নেই যে ওঠ ব্রেকফাস্টটা কর। এখন ব্রেকফাস্ট গুলো মিস হয়, শরীর খারাপ হয়। তো এগুলো এখন মানে একটু বেনিয়মে হয়ে যায়। আছো কি, মানে বন্ধুদের সাথে আছো? বন্ধুদের সাথে আছি, এটা ভাড়া নিয়ে আছে। আচ্ছা, তোমার এই যে সিনেমাটোগ্রাফি বা ফটোগ্রাফি, এর অ্যাচিভমেন্টটা কি? মানে এতদিনে এই 2 বছরের মধ্যে কলকাতায় তুমি কি ধরনের কাজ করেছো? অ্যাচিভমেন্ট বলতে আমার বেসিক্যালি আমার একজন নাম বলবো আমি, অভিষেক গাঙ্গুলি স্যার। মানে কলকাতায় আমি খুব ঘুরছিলাম যে কি করব, কোনো মানে কোর্স করার পর মানে ইনস্টিটিউট তো যা সেখানে শিখিয়েছি, তারপর আমি কিভাবে এগোবো। তারপর ফেসবুকে একজন সাথে যোগাযোগ হয়, অভিষেক গাঙ্গুলি স্যার বলে।
নামে। তো ওনার সাথে আমি একটা ইন্টার্নশিপ করি 6 মাসের। আচ্ছা। তো ইন্টার্নশিপ প্র্যাকটিক্যাল ইন্টার্নশিপ টোটালি। আচ্ছা। উনি এর প্রথম কাজ আমাকে দেন গ্র্যান্ড হোটেলে একটা মানে কাজের জন্য, যেখানে যাওয়ার স্বপ্ন হয় যে গ্র্যান্ড হোটেল যাবো আর কি। সেখানে আমি অ্যাজ এ ভিডিওগ্রাফার গিয়েছিলাম। ইলেকট্রো স্টিল কোম্পানির একটা মানে ফরেন কোম্পানির একটা মানে অ্যাওয়ার্ড শো ছিল, সেখানে তন্ময় বোস নামক একজন যে তবলচি যিনি আছে শিল্পী, ওনার একটা প্রোগ্রাম ছিল, সেখান থেকে জার্নি শুরু। আর তার সূত্রে দুজন মানুষের সাথে পরিচয়, অদিতি অনুপ্রিয়া দি, আমার খুব কাছের দিদি আর কি। এরা এই তিনজন বা এই ব্যাকগ্রাউন্ড আমার জীবনের মোড়টা ঘুরিয়ে দেয়। সেখান থেকে দুজন থেকে আর চারজনের সাথে পরিচয়, তারা আমাকে বিভিন্ন প্রোগ্রামে ডাকে আছে, ফটোগ্রাফার, সিনেমাটোগ্রাফার। তারপর এইভাবে শুরু আর কি কলকাতা জার্নিটা। তারপর শান্তনু বলে যে আমার বন্ধুরা আছে, যার সাথে থাকি, সে নিজেও সিনেমাটোগ্রাফার, সে একটা কাজের জন্য আমাকে বলে, কারণ তার একটা শুটিং চলছিল। একজন ডিরেক্টর সৌরদীপ ঘোষ, আমার সব থেকে প্রিয় ডিরেক্টর, যার সাথে এখনো কাজ করি আর কি। তো সে একটা কাজ আমাকে দেয়, তার নাম অকল্পনীয় আর কি, সে দেখেছো হয়তো আর কি। তো অকল্পনীয় মতো জার্নিটা শুরু ভালো মতো। আচ্ছা। মানে প্রপার লাইট, প্রপার সেটা নিজস্ব মানে চিন্তা আছে যেটা ব্যাপারগুলো আছে, হ্যাঁ কনসেপ্ট, হ্যাঁ ডিওপি যেটাকে বলে আর কি। তো সেখান থেকে একটা ভালো একটা মানে বাঁক নেয় আর কি, যে ভিডিওগ্রাফি এসব কাজ তো অনেকে করে থাকি, সিনেমাটোগ্রাফির মতো কাজ বাংলাদেশে কলকাতায় এসে প্রথমবার। আর সৌদীপ দা IMDb সার্টিফাইড এখন ডিরেক্টর, এবং প্রচুর কাজ IMDb তে রয়েছে, এবং বিভিন্ন রকম OTT প্ল্যাটফর্মেও কাজ রয়েছে। ওনার মতো ডিরেক্টরের সাথে কাজ করেছি, তারপর থেকে একটা মোড় ঘোরানো আর কি। তারপরে একটা কাজ আছে অলৌকিক হিসেবে, অলৌকিক নাম, সেটা একটা মারাত্মক ইউটিউবে ভিউ পায়, প্রচুর মানুষ সেটাকে দেখে, প্রচুর মানুষ দেখাদেখি করে। তো এই শুরু আর কি, এখনো চলছে ওই ব্যাপারটা আর কি। আচ্ছা, এই যে সিনেমাটোগ্রাফি রয়েছে, ফটোগ্রাফি, সিনেমাটোগ্রাফি, এখনকার দিনে কি হচ্ছে যে ছোট ছোট মোবাইলে হয়ে যাচ্ছে, কিন্তু মানে প্রফেশনাল কাজ করতে গেলে তো একটা ভালো দামি গ্যাজেটস তো লাগে, ভালো ক্যামেরা লাগে। তা তুমি এখন কি ক্যামেরা ইউজ করছো? আমি এখন Sony Alpha 7 III। আচ্ছা। তার সাথে গিম্বেল রয়েছে, Ronin RS3। আচ্ছা। আর প্রপার লেন্স, লাইট যেটুকু দরকার সেটুকু আছে। মানে তোমাকে কেউ যদি অ্যাসাইনমেন্ট দেয়, তুমি তোমার যা ইকুইপমেন্ট থাকে তাই দিয়ে তুমি তোমার কাজ করে দিতে পারবে, মানে কোনো ডিওপির দায়িত্ব তুমি নিতে পারবে। এই কথাটাই আমার দর্শকদের বলার, ইনি কিন্তু এখন একদম ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারবেন। আচ্ছা অনুপম, যে কথা হচ্ছে যে আমরা শুরু করেছিলাম তোমার সিনেমাটোগ্রাফি ক্যারিয়ারটা নিয়ে, কিন্তু এখন তো তুমি তার সাথে তুমি অভিনয় করছো। আচ্ছা, রিসেন্টলি যে কাজটা করেছো এই কালিয়াচক চ্যাপ্টার 1, যেটা নিয়ে আমরা ফেসবুকে বা সব জায়গায় দেখছি প্রমোশন হয়েছে, আর এখানে সিনেমা হলেও রিলিজ হয়েছে, ওখানে তুমি ডাবিং আর্টিস্ট ছিলে, ওই ব্যাপারটা একটু বলো। ওই ব্যাপারটা বলতে মানে দেখো, মানে এটা একটা মনে ভগবান চাইলে এমন কিছু হয়। তো এই যে টিমটা সাই বাংলা ফিল্ম, সেটা হচ্ছে আমাদের মালদার একটা প্রোডাকশন হাউস। তো অসীম দা একচুয়ালি কন্টেন্ট ক্রিয়েটার ছিল, বিভিন্ন কোনো খুব ফেমাস কন্টেন্ট ক্রিয়েটার। তো সিনেমা যখন শুরু হয়, তখন আমার বন্ধু হচ্ছে এই সিনেমার কাস্টিং ডিরেক্টর প্রত্যয় মন্ডল। তুই আমার বলেছে যে ভাই একটা রোল দেওয়া হবে, তুই কিন্তু একটু লুকটা দাড়ি ফাড়ি বাইরে রাখি, একটা ভালো রোল দেওয়া হবে। তো যখন রোলটা দেয় আমাকে, তখন আমি রোল করাতে একটা শুট করতে গিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে যায়। আচ্ছা। মানে হসপিটালে ভর্তি। আচ্ছা। ওই আক্ষেপটা কুড়ে খাচ্ছিল যে আমি রোলটা করতে পারিনি। আচ্ছা। তো রিসেন্টলি ওই সিনেমার যে এডিটর, আমার মানে এই দাদা হচ্ছে আমার ব্যাকবোন বলতে পারি, যেটা শান্তনু সূত্রে পড়েছে, অভিষেক দা, ওনার বাড়ির শিউরি, উনি মফস্বলের মানুষ, উনি হচ্ছে সিনেমাটা এডিটর। তো আমি জাস্ট একটা অকল্পনীয় সিনেমা ছিল, তার মধ্যে দাদা একটু সিনেমাটা এসছে, একটা বাইট দিয়ে দাও, এটা তোমার বাইটটা তো কাজে লাগবে, যে আসছে সিনেমাটা। ওটা নিয়ে দেখি অসীম দার সাথে ওখানে দেখা হঠাৎ করে। অসীম দা অবাক, আমি বলছি অসীম দা এখানে কি করছে? তো বলছি কাজের চ্যাপ্টার 1 সিনেমাটা হচ্ছে, হ্যাঁ সেটা রাজা এডিট করছে। সেখানে গিয়ে একটা পরিচয় হয়। তো অসীম দা উঠে বললাম, দেখা যখন হয়ে গেল, একটা ডাবিং করে দাও না। মানে কোনো রকম প্রিপারেশন ছাড়া হঠাৎ করে ডাবিং। ঠিক আছে চলো দেখছি কি এখন হয়। প্রথম স্টুডিওতে গেলাম, একটা ওয়াকম্যান একটা দিল হেডফোন, বলছে এরকম ধরতে যাবে, তুমি এরকম একটা মানে ফলি সাউন্ড যেরকম হয়, ওটা ডাবিংটা করে দাও। তো এই ডাবিংটা করার পরে একটা মানে দেখলাম যে এরকম আসছে, তো বলে তোমার নামও থাকছে সিনেমাতে। তারপর থেকে এই টিমের সাথে জড়িয়ে গেলাম। প্রমোশনাল টিমে আমাকে যুক্ত করলো। এবং কি বলতো, মানে একটা সিনেমা তো বলো প্রমোশন কিন্তু মারাত্মক একটা জায়গা। তো ওনাদের যে ট্রেলার লঞ্চের ইভেন্ট, সমস্ত যে কভারেজ আমি আমার করা। ওনার যে ইভেন্টের যে ভিডিও সাই বাংলাতে পোস্ট হয়েছিল, সেটা প্রচুর মানুষ দেখেছে, সেটা আমার করা। এবং ইনফ্যাক্ট প্রিমিয়ার যে হয়েছিল সাউথ সিটি আইনক্সে রিসেন্টলি, সেখানেও যে ভিডিওগুলো হয়, সেই ভিডিওটা কভারেজ আমার করা। আমি অফিসিয়াল টিম মেম্বার প্লাস বিটিএস কভারেজ আমার নেওয়া, তাছাড়া ভয়েস ওভার আর্টিস্ট। এবং এটা সম্ভব হয়েছে সাই বাংলা ফিল্মস, তো অবশ্যই থ্যাংক ইউ। এবং
মানে স্পেশালি থ্যাঙ্কস টু অভিষেক দা, রাজা দা যার কথা বললাম, অসীম দা, মানে এই দুটো মানুষ ছাড়া। আচ্ছা, তুমি তো এখন অভিনয় করছো, রিসেন্টলি কি কিছু কাজ করেছিলে? রিসেন্টলি কিছু কাজ করেছিলে, এখন কি কাজ করেছিলে, আর তোমার আপকামিং কি কাজ আছে? আমার আপকামিং কাজ বলতে শুটিং হয়ে যেটা বলি, একটা কাজ আছে পাঞ্চালি, ওয়েব সিরিজ আছে পাঁচালি। তো এই নামটার মধ্যে একটা ব্যাপার আছে যে আর্টিস্টিক মানে অ্যাস্থেটিক নাম আছে, পাঁচালি বলতে একটা মানে সেরকম ব্যাপার না। মানে পাঁচালি বলতে কি, পাঁচালি হচ্ছে একটা মানে একটা বই বলতে বোঝায় আর কি, মানে যেটা সংসারের একটা কাহিনী। এবার সংসার হলো খারাপ ভালো সব মিলে তো সংসার হয়, এটা মানে জীবন। তো সেখানে আমি একটা ভিলেনের অভিনয় করেছি আর কি। আচ্ছা, এটা একটা হয়ে গেছে। আরেকটা যেটা আসছে সেটা আছে সৌদিকদারি একটা সিনেমা আসছে, শর্ট ফিল্ম, অবাক প্রেম নাম। সিনেমাটা আমি এটা একটু গল্পটা বলি। আমি অ্যাকচুয়ালি আমাকে স্ক্রিপ্টটা পাঠাই যে নোরম এরকম স্ক্রিপ্ট বানিয়েছি, একটু দেখো। ঠিক আছে, আমি সৌদিকে ফোন করি, ভয়েস করি, সৌদি আমাকে না তুমি এটাতে তুমি অন্য সিনেমাটা দেখে নাও। তো সৌদি টেনশনে পড়েছে, কি হবে স্ক্রিপ্ট পছন্দ হলো না, কি ব্যাপার, কেন বুঝলাম কেন, যে দেখো স্ক্রিপ্টটা তো ভালো লেগেছে, আমি একটু না আমি এটাতে অভিনয় করতে চাইছি। তো সৌদিদা, ও তুমি এটা বলতে চাইছো, তো সেটা বলবো তো করো। আর সৌদিদা কি হবে ব্যাপারটা, অনেক গল্প সৌদিদা নিজেই ডিরেক্টর নিজেই অ্যাক্টর হয়ে যায়। তো তুমি যদি একটা হলে আমারই সুবিধা, তাই মাথা রান্না করে ডিরেকশন দিতে পারবো আর কি। তো অবাক প্রেম আসছে খুব তাড়াতাড়ি। ফেসবুকে যেটা আজকে তুমি পোস্ট তনুশ্রী ভালো অ্যাক্ট্রেস এবং মডেলিংও করে আর কি। তনুশ্রীদের সাথে যুগলবন্দি আসতে চলে মানে সৌভিক ঘোষ ফিল্মস ব্যানারে আর কি আসতে চলে, তো শুটিং বাকি আছে। আমার এই কলেজ এসব নিয়ে ব্যস্ত হচ্ছে বলে হচ্ছে না আর কি। তো হবে খুব তাড়াতাড়ি আসছে আর কি। আচ্ছা, এবার তোমার ফিউচার প্ল্যানিং দেখো, মানে এই আজকে এই স্টেজে আজকে তুমি রয়েছো, অনেকগুলো রোল করছো, অভিনয়ের মধ্যে রয়েছো, একটা ডাবিং করেছো, মানে তোমার একটা মনে হচ্ছে যে আমি আর একটা ওপেনিং হয়ে গেছে, আমি ফেল করতে পারি, আর তুমি নিজের সিনেমাটা তো অবশ্যই। তা এবার তোমার ফিউচার প্ল্যানটা কি? ফিউচার প্ল্যানিং বলতে প্রথমত আমাদের ফিউচার তো মানে খুব পাজলড, মানে কখন কি হবে, আমাদের ইন্ডাস্ট্রি খুব সংক্ষিপ্ত পাজল, মানে কখন কি হবে। তো আমার ফিউচার প্ল্যানিং বলতে দেখো, আমার যেটা ভেবেছিলাম যে ফ্রিল্যান্সিং করে এগোবো, সেটা খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে। ঠিক আছে, এবং ফ্যামিলি সাপোর্ট করেছে, না সাপোর্ট করা হয়েছে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার বাবা মায়ের অনেক বয়স হয়েছে, ঠিক আছে, বাবা 70 কাছাকাছি, মায়েরও 60 আপ। তো বাবা বলছে আমাদেরকে একটু ভাব, মানে উত্তরবঙ্গের ব্যাপারটা কি, উত্তরবঙ্গের ছেলে একটা ব্যাপার থাকে, মানে একটু এখন থেকেই বিয়ের ব্যাপার চলে আসছে, ছেলে বিয়ের এরকম যখনই বাড়ির লোক আছে তখন বলে উস্কায় আর কি, মানে ছেলে তো বয়স হচ্ছে বিয়ে দেয়, তো বলে যে একটু দেখ চাকরি আমার করা যায়। তো আমি দেখলাম যে এই লাইনে চাকরিটা খুব কম। তো আমি ঠিক করি যে চাকরিতে গেলে আমাকে এই লাইনে থাকতে হবে, একটু জোয়ার চেঞ্জ করতে হবে। সেই জন্য মাল্টিমিডিয়ানে ভর্তি হই, ব্রেনওয়্যার ইউনিভার্সিটি এখন পড়ছি। আচ্ছা, ব্রেনওয়্যার ইউনিভার্সিটি পড়ছি ওখানে এখন। তো আমি যদি এই যে 3টা বছর ঠিকঠাক করে শিখে নিই, ঠিক আছে, তারপরে জব হয়তো নিলাম, চাকরি পেয়ে গেলাম। এবার চাকরি পাওয়ার পর যদি ধরো 10-12 বছর মনে হয় যে আমার একটা ভালো মানে একটা মোটা বাজেট হয়েছে, তখন আমি তো সবকিছু মাথায় রাখছি, যারা শিখছি, তখন নিজেদের একটা প্রোডাকশন বানাতে পারবো। তাই এরকম তুমি আজকে আস্তে আস্তে তুমি একটা নিজের জায়গাটা বুঝে নিচ্ছ, তোমার পায়ের তলায় মাটিটা তৈরি হয়ে গেছে। কিন্তু তুমি দেখো তোমার পরে যারা নতুন জেনারেশন, তারাও একটা জেনারেশন প্রতি বছর উঠে আসছে নতুন নতুন স্বপ্ন নিয়ে, তাদের জন্য কিছু বলো। প্রথম কথা হচ্ছে ফ্রডের পাল্লায় পড়ো না। আচ্ছা, কলকাতায় প্রচুর ফ্রড ব্যক্তি রয়েছে, ঠিক আছে। এখন আমরা বলি না যে ফেসবুক খুব একটা বড় প্ল্যাটফর্ম নিজেকে প্রতিষ্ঠা করার জন্য, ডোবানোর জন্য অনেক বড় একটা প্ল্যাটফর্ম। মানে এমন অনেক গ্রুপ রয়েছে, গ্রুপগুলো দেখে মনে হয় যে মানুষজন খুব রিয়াল, খুব তাদের সাথে হাত ধরলে বড় জায়গায় যেতে পারবো, একদম না। তারপর একটা দেখো যে এখনকার দিনে অনেকটা কনসেপ্ট আছে, একটা দামি মোবাইল কিনে দামি ক্যামেরা কিনে ফেলাম, ব্যাস এবার একটা কিছু হয়ে গেল। এই যে শিখতে হবে, এই ব্যাপারটা যে তুমি যখন একটা খরচা করে টাইম দিয়ে শিখছো, এইটা নিয়ে তুমি একটু বলো। কারণ অনেকেই কনসেপ্ট আছে যে আমি পেয়ে গেছি এবার আমি করে ফেলবো, কিন্তু কিছু হয় না, সেটা এন্ড হয়ে যায়, তাই না? থিওরি খুব দরকার। যদি কেউ মনে করে, আমি মনে করতাম যে থিওরি খুব দরকার নেই, আমি যখন মালদায় ফটোগ্রাফি করতাম আর কি, যখন আমি তখন বিশাল বড় ফটোগ্রাফার, আমি তাহলে 80 কলকাতাতে আমি চুনোপুটি, আমার এই ফটোগ্রাফি স্কিল কিছুই নয়, ঠিক আছে। সুতরাং যারা নতুন ক্যামেরা কিনছো, আমি বলবো যে ক্যামেরাতেই পেয়েছো, তুমি ফটোগ্রাফার হওনি এখন।
ফটোগ্রাফার জন্য আমি বলবো যে যা তুমি যেটা নিয়ে এগোবে একটু থিওরি তো মাথায় না রাখো, তুমি অবজার্ভ করো, ভালো ভালো সিনেমা দেখো। সিনেমা তো বড় কথা, অনেক সিনেমা মেকিং দেয়, যে ঠিক আছে সিনেমা মেকিং বিটিএস গুলো দেখো, কোন অ্যাঙ্গেলে শুট হচ্ছে, কি কি সেটআপ ইউজ হচ্ছে, রিফ্লেক্টর, ডিফিউজার, এই যে 3.1 লাইট দেখো, পড়ো, এবং নিয়ে তুমি যদি তোমার মানে তুমি যদি কোর্স করতে না চাও, তুমি আগেই যদি হবে সিনেমাটা করা পড়াবো তাহলে হবে, আপনি অবজার্ভার হতে হবে। একটা কথা যদি অবজার্ভ করো, দেখো, শেখো, তারপর তুমি আস্তে আস্তে চেষ্টা করো। আচ্ছা, আমরা তো প্রায় এন্ডে চলে এলাম, অনুপমের সঙ্গে ভালোই আলাপ হলো, অনেক কিছু জানতে পারলাম। তো অনুপম, এবার আমি যে আমাদের যে ম্যাগাজিন লাইফ প্লাস ম্যাগাজিন, আমাদের ম্যাগাজিনটার কথা একটু বলে নিই। আমরা কি করি, আমরা ক্রিয়েটিভ পার্সোনালিটিদের সাথে কথা বলি, যেমন তোমার সাথে কথা বলছি, আর ক্রিয়েটিভ ইভেন্ট সম্বন্ধে লিখি। আমরা চেষ্টা করি কি, যারা কাজ করছেন, ভালো কাজ করছেন, প্রমিজিং কাজ করছেন, তাদেরকে ফোকাসের মধ্যে না, তাদের সঙ্গে, আমাদের রিডারদের সঙ্গে বা আর 5 জনের সঙ্গে পরিচয় করি। তো আমাদের ম্যাগাজিনের যে দর্শক বা যারা অডিয়েন্স, তোমার ভিডিওটা যারা দেখবেন, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? অবশ্যই বলবো, যেমন লাইফ ম্যাগাজিন খুব ভালো একটা ম্যাগাজিন। প্রথমত আমি তো খুব ভালো লাগলো যে আমাকে এখানে ডাকার জন্য। তো আমি বলবো যে সবাই এটাকে শেয়ার তো ফলো করবেনই, আপনি ফলো করুন, যে জানার জন্য যে এরকম একটা ম্যাগাজিন রয়েছে কলকাতাতে, যারা আর্টিস্ট বলতে সবাই আর্টিস্ট, ছোট বড় দেখে না। কাজ করছো তুমি একজন কাজ করছো, কর্মঠ করছো, স্ট্রাগল করছো, একটা স্ট্রাগলের সম্মান দিতে গেলে সবাই বলবো এটা ম্যাগাজিনকে সাপোর্ট করুন, যাতে আরো বড় জায়গায় ইন ফিউচার, যাতে আপনাদের যারা যারা ছোট বড় বিচার করে থাকেন আর কি, তারাও সাপোর্ট, যাতে আপনাদের মতো যারা বড় আর্টিস্ট তারা এখানে বুঝতে পারে। আচ্ছা, অনেক ধন্যবাদ অনুপম, আমাদের সঙ্গে কথা বললে। নমস্কার, আজকের ভিডিও ক্যাপসুল এখানেই এন্ড হলো। থ্যাংক ইউ।